ঢাকায় আজও জলজট, যানজটে ভোগান্তি। গলা পানি ছিল, মানুষ ব্যাংকে যাইতে ব্যাংকের সব উল্টা পড়ে গেছে। বড় বড় বিল্ডিং করে যে নিচের যে ড্রেনটা আছে পুরা ড্রেন জাম করা। সমন্বয়ের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। উদ্ধারের পরিকল্পনা আদ্যবধি ডিসিসি বা সিটি কর্পোরেশন এমনকি জেলা প্রশাসন অথবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কেউই গ্রহণ করে নাই। বৃষ্টিতে ডুবল কুমিল্লা, ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। পানি বেশি দেওয়া আছে আর কিছু দিনের চেষ্টা ওনারা করেন। আর তো দেশ পুনর্গঠনে কোনো বাধাই মানবে না সরকার, বরিশালের প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের আহ্বান। শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমো দীপমণি সহ 10 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এই মাসেই চার্জশিট। আট দিন খুলে দিতে নমনীয় সরকার, হাসপাতালে সংস্কার কাজ চলছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত। সরকারের 5 মাসের আর্থিক সংস্কারে সন্তুষ্ট IMF। কর জিডিপির অনুপাত ও প্রবৃদ্ধি বাড়াতে তৎপর হওয়ার পরামর্শ। হরমুজ ঘিরে নতুন উত্তেজনা, বেড়েছে তেল ও ডলারের দাম। ইরানের বিভিন্ন শহরে হামলা, মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আষাঢ়ে বৃষ্টি নতুন নয় রাজধানীতে জলাবদ্ধতার ছবিও। তবুও প্রতিবারই কয়েক ঘন্টার বৃষ্টিতে থমকে যায় নগর জীবন। এবারও ব্যতিক্রম নয়। টানা বর্ষণের সবচেয়ে বড় ভোগান্তির চিত্র রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। জরুরি বিভাগের সামনেই হাঁটু সমান পানি মারিয়ে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। সেই সঙ্গে দুর্ভোগে পড়েছেন স্কুল ও অফিসগামী মানুষ। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ রায়হান। টানা বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ার চিরচেনা সখ্যতার প্রভাব পড়েছে রাজধানীর সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ভেতরের অংশ পর্যন্ত জমে গেছে হাঁটু সমান পানি। তৈরি হয়েছে চরম ভোগান্তি। চতুর সাইডে পানি, কই যাবো, বাগান গেটে পানি, ইমার্জেন্সি পানি, সব জায়গায় পানি। রোগী নিয়ে আপনাকে টানা হেঁচড়া করতে সমস্যা, কান্দে করা রোগী নিতে হয়। চিকিৎসা পাওয়া গেছে মোটামুটি, কিন্তু বৃষ্টির পানি তো খুবই কষ্ট হয়েছে। ভালোভাবে যদি পরিবেশটা ঠিক করে দিত অনেক ভালো হতো। সরকারের কাছে একটু আবেদন। জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপরও। বৃষ্টি উপেক্ষা করে স্কুলে যেতে হচ্ছে শিশুদের। কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান পানি পেরিয়ে বিদ্যালয়ে পৌঁছাচ্ছে তারা। এতে অসুস্থ হয়ে পড়ার সংখ্যাও বাড়ছে বলে মনে করছেন অভিভাবকরা। পরীক্ষা আছে, সেই জন্য স্কুলে যেতে হচ্ছে। বাচ্চাদের জ্বর হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের নিজেদের জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। বাসার সামনে থেকে অনেক পানি, বাসার সামনে থেকে গেটের সামনে থেকে রিকশায় উঠে আসলাম। আমাদের অনেক কষ্টই হয় এই বৃষ্টির মধ্যে আসা যাওয়া। রাজধানীর মিরপুর, বনানী, গুলশান সহ বিভিন্ন এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের কার্যকর তৎপরতা খুব একটা চোখে পড়েনি। গ্রিন রোডে থাকা হসপিটালগুলোতেও প্রবেশ করতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। নিউ মার্কেট এলাকার দোকানগুলোতেও পানি উঠে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় এখানে পানি জমে যায়। এই রাস্তায় অল্প পানি হলেই আমরা ঢুকতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। আমার মতো যারা সেবা নিতে আসছেন সবাই অসুবিধার মধ্যে আছে। চতুর্থ সাইডে পানিগুলো এখানে চলে আসার পর এখানে পানি জমে, তখন হয়তো যদি এটা ক্লিয়ার করে তাহলে না চলে যাবে, কারণ ক্লিয়ার তো করতে পারে না। সহসায় বর্ষণের এমন রূপ বিদায় নেবে না। ঢাকাকে ভুগতে হবে আরও কিছুদিন, জানালো আবহাওয়া অফিস। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বর্ষা আসে প্রতি বছর, সঙ্গে আসে জলাবদ্ধতাও। বদলায় না শুধু নগরবাসীর ভোগান্তির চিত্র। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। টানা বর্ষণ আর জলাবদ্ধতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারওয়ান বাজার থেকে শুরু করে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক বেচাকেনা। আর দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে মালামাল। এদিকে ক্রেতা না থাকায় কেনা বেচাও নেমেছে তলানিতে। মামুন ইসলামের রিপোর্ট। রাজধানীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। এমনিতেই কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে যায় পানি। এবার ভেঙেছে জলাবদ্ধতার সব রেকর্ড।
টানা বর্ষণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজ নেই, তাই রুজিও নেই তাদের। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরও কষ্টের শেষ নেই। নিউ মার্কেট এলাকার নিস্তালার সব দোকানেই পানি উঠে নষ্ট হয়েছে মালামাল। ক্রেতার উপস্থিতি না থাকায় বেচা কেনাও তলানিতে। বেচা কেনা অবস্থা খুবই খারাপ। আমরা যারা আছি ব্যবসা বাণিজ্য করতেছি, দোকানপাট খোলা যাইতেছে না, খুব করুণীয় অবস্থা। কোনো কাস্টমার আসতেছে না, আমাদের এখন প্রতিদিনই লস, আর আমাদের মালামাল অনেকটাই নষ্ট হয়ে গেছে। একই অবস্থা কারওয়ান বাজার, কৃষি মার্কেট সহ ভোগ্যপণ্যের বাজারগুলোতে পানি জমে থাকায় সবজি, ফল, মাছ পরিবহন এবং খালাসে বিপাকে পড়েছেন তারা। ব্যবসায়ীরা বলছেন বাজারে পানি জমে থাকায় ক্রেতার উপস্থিতি খুবই কম, তাই লোকসান গুনছেন প্রতিদিন। মালানি মনে করেন কিনা না দিলে কার কাছে বেশি আরো দাম বেড়েছে, মাল এরাও বেচতে পারে। কাস্টমার থাকলে না দাম ওঠানামা করবে, বাজারে কাস্টমারই নেই। দোকান মালিক সমিতি বলছে গত এক সপ্তাহে রাজধানীতেই কয়েক হাজার কোটি টাকার লোকসান হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন সংস্থাটি। এই দায় সিটি কর্পোরেশনে, এই দায় ওয়াসার, এই দায় অন্যান্য সংস্থাগুলো, তারা বসে দেখবে যে আসলে কার কত ক্ষতি হয়েছে নিরূপণ করে তাদেরকে অন্তত আর্থিক সাহায্যটা দেওয়া। বিশেষ করে অতি ক্ষুদ্র ব্যবসায়ী যাদের একেবারেই পুঁজিটা বলতে গেলে 20 থেকে 25 বা 50 হাজার টাকার মধ্যে। আবহাওয়া অফিস বলছে এমন বৃষ্টি থাকতে পারে আরো কয়েকদিন। এমন জলাবদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি, যানজট, স্থবির জনজীবন। বর্ষায় রাজধানীর চিরচেনা চিত্র এমনই। প্রতি বছর জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ আর প্রকল্পের কথা শোনা গেলেও দুর্ভোগ যেন কমছেই না। কেন বৃষ্টির পানি নামার পথ হারিয়ে ফেলেছে ঢাকা? কোথায় আটকে আছে স্থায়ী সমাধান? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান। বৃষ্টি হলে রাজধানীর সড়ক ডুবে যায় পানিতে, থেমে যায় যানবাহনের চাকা, বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে মানুষ। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে নানা প্রকল্প নেয়ার পরেও প্রশ্ন থেকেই যায়, কেন মিলছে না জলাবদ্ধতা থেকে মুক্তি? প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বৃষ্টির পানি সরাসরি মাটির গভীরে প্রবেশ করে ধীরে ধীরে যুক্ত হয় ভূগর্ভস্থ পানির সাথে। বাকি অংশ নেমে যায় পুকুর, খাল, বিল কিংবা নদীতে। অপরিকল্পিত নগরায়নের কারণে এর ব্যত্যয় ঘটায় এই জলাবদ্ধতা। পানির প্রবাহ তৈরি করলাম, পানির প্রবাহটা কোথায় যাচ্ছে? লেকে যাচ্ছে। ঢাকার আশেপাশে যে এখানে বড় আপনার কি বলে জলাধার আছে সেখানে যাচ্ছে, সেখান থেকে আবার নদীতে যাবে। তাহলে প্রত্যেকটা পথেই পানির যে প্রবাহ সেটাকে আমার আগে থেকেই, বিশেষ করে বর্ষা আসার আগেই কিন্তু এগুলি দেখতে হবে যে ঠিক আছে কিনা, না থাকলে কি করা দরকার। এখানে জরুরি ভিত্তিতে বিভিন্ন কাজকর্ম করা দরকার ছিল। একসময় ঢাকার চারপাশের নদী, খাল ও নিচু এলাকাগুলো প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করত। এখন সেগুলোর অনেকটাই দখল, ভরাট কিংবা সংকুচিত হয়েছে। অন্যদিকে ড্রেনগুলোর অধিকাংশই প্লাস্টিক বর্জ্যের দখলে। ফলে অল্প সময়ে ভারী বৃষ্টিতেই পানি জমে যায় সড়কে। নগর পরিকল্পনাবিদরা বলছেন শুধু রাস্তা উঁচু করলেই সমাধান হবে না, দ্রুত নিষ্কাশনের প্রাকৃতিক ব্যবস্থাই ফিরিয়ে আনতে হবে। ব্লু নেটওয়ার্ক উদ্ধারের পরিকল্পনা আদ্যবধি ডিসিসি বা সিটি কর্পোরেশন, এমনকি জেলা প্রশাসন অথবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কেউই গ্রহণ করে নাই। এই সার্বিক সমন্বিত পরিকল্পনা ছাড়া, তাকে জনগণের অন্তর্ভুক্তিতে নিশ্চিত করা ছাড়া, তার সঙ্গে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যুক্ত না করে কোনো উদ্যোগ প্রহসন, প্রতারণা অথবা অর্থ অপচয় ছাড়া কিছুই নয়। বিশেষজ্ঞদের মতে জলাবদ্ধতা কমাতে খাল ও জলাশয় পুনরুদ্ধার, ড্রেনেজ নেটওয়ার্ক আধুনিকায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ আর রাজধানীর বিভিন্ন সেবাদানকারী সংস্থার কার্যকর সমন্বয়ের কোনো বিকল্প নেই। আর তা না হলে প্রতি বছর বর্ষা এলেই এই প্রশ্নই ঘুরে ফিরে আসবে, এত উন্নয়ন, এত প্রকল্প, কিন্তু জলাবদ্ধতার স্থায়ী সমাধান কবে? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কক্সবাজারে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। জেলার বেশ কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো কোমর থেকে বুক সমান পানির নিচে। ঘরে নেই চুলা জ্বালানোর উপায়, নেই ব্যবহারযোগ্য শৌচাগার। আর তাই ত্রাণের আশায় দিন কাটাচ্ছেন লাখো মানুষ। এক মুঠো খাবারের জন্য তাদের হাহাকার। মেহেদি হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকুর রিপোর্ট। নৌকা দেখেই ছুটে আসছেন নারী, পুরুষ, শিশু, সবার চোখে একটাই প্রত্যাশা, যদি মেলে দুমুঠো খাবার। বন্যার পানি নামতে শুরু করলেও এই দৃশ্যই বলে দেয় পানি কমেছে, কিন্তু কমেনি মানুষের দুর্ভোগ। তীর্থের কাকের মতো প্রতিটি চোখ খুঁজে বেড়ায় ত্রাণের নৌকা।
পানি বেশি দেওয়া দিয়ে হালিয়া বিজাম না চাকরি গাড়ি বাচ্চা রাখা না আর পানি দুবাতে সোলা অঞ্জালি না পানি আর কিছু দিবে চেষ্টা ওনারা করো না আর তো হাইনে বাড়ি মরে যাবে দাঁড়াইয়া। এটি কক্সবাজার সদর উপজেলার নন্দীপাড়া গ্রাম। এখনো গ্রামটিতে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। অধিকাংশ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি। অনেক ঘরের ভেতরেও পানি রয়ে গেছে। আপা কেমন আছেন? এই দুইজন মোতাহারা ও শাহানা বেগম। কয়েকদিন ধরেই পানিবন্দী তারা। ঘরের খাট, আসবাবপত্র, কাপড় চোপড় সবই বন্যার পানিতে নষ্ট হয়েছে। নিজের ঘরের এই অবস্থা শুধু অসহায়ের মতো দেখছেন তারা। জিনিসপাতি নষ্ট গিয়ে মারা খানা পিনা আইন পারি কিছু করিনি পারি বগর জানি পারি পানি ঢুকে তো পানির কারণে আর দোয়া কে বার্তা দিলে হাই চোলা তোলা জানি না হারি দোয়াই পানি উঠে দারগোল্লা জানি না হারি। কবরস্থান ডুবে থাকায় মৃত্যু হলেও প্রিয়জনকে নিজ গ্রামের মাটিতে দাফন করার সুযোগ মিলছে না। বিশুদ্ধ পানির সংকট তীব্র। ঘরে রান্না করার উপায় নেই। যাদের সামান্য সঞ্চয় আছে তারা শুকনো খাবার বা রুটি কিনে কোনো মতে দিন পার করছেন। খানা হবার সুযোগ নাই, এটা মানে বাড়ির বাইরে হবার সুযোগ নাই। পানি নামতে শুরু করায় মানুষ নতুন করে ঘর গোছানোর স্বপ্ন দেখছেন। দ্রুত পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে বন্যা পরবর্তী সংকট আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। বন্যার পানি নামতে শুরু করলেও এখন পর্যন্ত পেকুয়া উপজেলার বহু গ্রাম রয়েছে কোমর পানির নিচে। খাদ্য নেই, রান্নার কোনো উপায় নেই। তাই এখানকার বাসিন্দারা এখন খাবারের জন্য তাকিয়ে আছে সরকারের দিকে। নাইম আলচিকো, পেকুয়া, কক্সবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনে কোনো বাধাই মানবে না সরকার। জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি সবাইকে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার কাজ করবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইব্রাহিম আজনবীর ক্যামেরায় সাইফুল ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে প্রথম সফর। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত পথে পথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর অশ্বনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায় বিএনপি সরকার। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সরকার প্রধান জানান, নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে অধ্যয়নের সুযোগ নিশ্চিত করা হবে, আর মেধাবী শিক্ষার্থীদের দেয়া হবে উপবৃত্তি। সরকার গঠনের পর থেকেই নির্বাচনের আগে দেয়া ওয়াদাগুলো বাস্তবায়ন করতে সারা দেশে সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে বরিশাল সফরে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বললেন, আগামী 5 বছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চায় বিএনপি সরকার। এর আগে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের শরিকলে পুনঃখনন করা খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকার কথা সে পরিমাণ নেই। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশীয় নেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। গৌরনদী থেকে বরিশাল যাওয়ার পথে একদল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। পরে বরিশাল সদরের 30 গোডাউন এলাকায় সাগরদী খালের দুই পাশে নারিকেল গাছের চারা রোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। তিনি বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে
নিয়ে সবসময় গর্ববোধ করে। সাইফুল ইসলাম, নিউজ 24, বরিশাল। সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। এদিকে বিগত সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। এদিকে সংসদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকারের আমলেই দেশের সকল হাসপাতালগুলোকে উন্নত করা হবে। এ সময় তিনি জানান, সরকারি হাসপাতালের জনবল সংকট দূর করতে পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আইসিটি মন্ত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত চরিত্র হরণমূলক কন্টেন্ট অপসারণে সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়েছে। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ে কথা। এটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে। এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে আত্মসমর্পণ করুক, তাকে আগে কারাগারে যেতে হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম কর্মীদের তিনি জানান, দেশে এলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে। আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে, তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আমির হোসেন আমু, দীপুমণি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আব্দুর রাজ্জাক সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত 10 এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনগুলো যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে চলতি মাসেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে জুলাই হত্যাযজ্ঞের 24টি মামলা বিচারাধীন ও 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া বহুল আলোচিত শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। যখন ওবায়দুল কাদের বলছিলেন যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে কারফিউ জারির এবং এটাও সিদ্ধান্ত হয়েছে শুটেড সাইট, তখন যারা যারা ছিলেন তাদের সবারই তো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, দায় আছে। শাপলা চত্বর মামলার তদন্ত শেষ, আমরা রিপোর্টটা যাচাই বাছাই করছি। 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ আমরা খোলার সাথে সাথে দাখিল করতে পারবো। আবারও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরুর অনুমতি পেতে পারে রাজধানীর আদ্দিন হাসপাতাল, এমন আবার দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জানান, প্রয়োজনীয় সংস্কার করে হাসপাতালটি পরিদর্শনের আবেদন করেছে কর্তৃপক্ষ। পরিদর্শনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক a decision, any kind of decision. সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে IMF প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে। কক্সবাজারের কুতুবদিয়ার সাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবির 3 দিন পর 4 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, নুরুল আফসারের মালিকানাধীন FB ফকিরা মসজিদ নামের ট্রলারটি 12 জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। সোমবার ভোরে কুতুবদিয়া দ্বীপের অদূরে উত্তাল ঢেউ আর বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। দুর্ঘটনার পর থেকে কোস্টগার্ড, নৌবাহিনী, স্থানীয় জেলে ও স্বজনরা
উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। অবশেষে 3 দিন পর 4 জেলের মরদেহ উদ্ধার করা হয়। আর এই ঘটনায় এখনও নিখোঁজ আরও 1 জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় 15 থেকে 20 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিষ্ঠানটিতে। প্রতিষ্ঠানটির মালিকের দাবি 2 দিন আগে বিদেশি নম্বর থেকে ডেভিড ইমন পরিচয়ে হোয়াটসঅ্যাপে ফোন আসে। এ সময় ওই ব্যক্তি 24 ঘন্টার মধ্যে নগদ 2 কোটি টাকা এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। 2 দিনের মধ্যে পরিণতির জন্য প্রস্তুত থাকারও হুঁশিয়ারি দেন ওই ব্যক্তি। এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবিতে দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। নৌরুটটিতে ওয়াশিংটনের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা শক্তি প্রদর্শনে নেমেছে তেহরান। মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত, ওমান ও জর্ডানের সামরিক স্থাপনায় আঘাতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমন উত্তেজনার ঢেউয়ে ফের বাড়ছে তেল ও ডলারের দাম। অনিশ্চয়তায় পড়েছে মার্কিন ইরান সমঝোতার ভবিষ্যৎ। হরমুজের নীল জলরাশি এখন যেন ভূ রাজনীতির উত্তপ্ত মঞ্চ। যে পথ দিয়ে বিশ্বের জ্বালানির বড় অংশ পরিবহন হয়, জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজ এই জলপথ অতিক্রম করেনি। সেই কৌশলগত রুটের নিয়ন্ত্রণ নিয়েই নতুন করে শুরু হয়েছে শক্তির লড়াই। হরমুজে কর্তৃত্বের মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের বার্তা, এই রুটে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। মার্কিন হামলার জবাবে পাল্টা অভিযানের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বাহরাইন, কুয়েতের সামরিক স্থাপনা, ওমানের রাডার ব্যবস্থা এবং জর্ডানের একটি বিমান ঘাঁটিতে আঘাতের দাবি করেছে IRGC। পাল্টা জবাবে ইরানকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। দুই পক্ষের এই শক্তি প্রদর্শনে উপসাগর জুড়ে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। তৈরি হচ্ছে বড় সংঘাতের আশঙ্কা। এর প্রভাব পড়ছে বৈশ্বিক তেল বাজারেও। তেল ও ডলারের দামে চাপ বাড়ছে, উদ্বেগের ঘনঘটা বিশ্ব অর্থনীতিতেও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাই।